ভেনিস শহর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার লেনদেন আর জাহাজের আনাগোনায় সবসময়ই সরগরম। এই শহরেরই এক নামকরা বণিক, নাম তার অ্যান্টোনিও। বিশাল তার কারবার, সমুদ্রে ভাসে তার অসংখ্য বাণিজ্য তরী। কিন্তু এত ধন সম্পদ থাকা সত্ত্বেও অ্যান্টোনিওর মনে কোনো সুখ নেই। এক অদ্ভুত বিষণ্ণতা তাকে সব সময় ঘিরে রাখে। তার সবচেয়ে কাছের বন্ধু হল বেসানিও, যুবক, সুদর্শন, কিন্তু একটু অমিতব্যয়ী। বেসানিওর সব স্বপ্ন জুড়ে আছে বেলমন্টের এক অপরূপ সুন্দরী আর বিদুষী উত্তরাধিকারিণী, নাম তার পোর্সিয়া। বেসানিও জানে পোর্সিয়াকে যদি জীবনসঙ্গিনী হিসাবে পেতে হয়, তাহলে তাকে রাজপুত্রের মতো সাজসজ্জা আর জাঁকজমক নিয়ে বেলমন্টে যেতে হবে। কিন্তু তার হাতে যে কোনো টাকা পয়সা নেই, তাই সে এসেছে বন্ধু অ্যান্টোনিওর কাছে। অ্যান্টোনিও বন্ধুর জন্য সব করতে পারে, কিন্তু এই মুহূর্তে তার নিজেরও হাত খালি। সমস্ত টাকা পয়সা বিভিন্ন জাহাজে করে বাণিজ্যের জন্য ছড়িয়ে আছে সাগরের বুকে। জাহাজগুলো বন্দরে ফিরলেই টাকার অভাব থাকবে না, কিন্তু অপেক্ষা করার মতো সময় যে নেই। অ্যান্টোনিও বলল, আমার নামে ভেনিসের বাজারে ধার চাইতে পারো, আমার সুনামের উপর ভরসা করে যে কেউ টাকা দেবে। বেসানিও টাকা ধার করতে গেল শহরের এক সুদখোর মহাজনের কাছে, নাম তার শাইলক। শাইলক একজন ইহুদি, আর সেই কারণে ভেনিসের খ্রিস্টিয়ান বণিকেরা, বিশেষ করে অ্যান্টোনিও, তাকে সর্বসমক্ষে বহুবার অপমান করেছে। তার ব্যবসার ক্ষতি করেছে, তাকে সুদখোর বলে গালি দিয়েছে। এই সমস্ত অপমান শাইলকের বুকে কাঁটার মতো বিঁধে আছে। সে শুধু একটা সুযোগের অপেক্ষায়। বেসানিওকে দেখে শাইলক প্রথমে রাজি হতে চায় না। 3000 ডুকাট 3 মাসের জন্য, অনেক টাকা। অ্যান্টোনিও নিজে এসে যখন জামিনদার হতে রাজি হলো, শাইলকের মাথায় এক ভয়ানক বুদ্ধি খেলে গেল। সে এক অদ্ভুত শর্তের কথা বলল। তার বলার ভঙ্গিতে ছিল যেন এক বন্ধুত্বের অভিনয়। সে বলল, আমি কোনো সুদ নেব না। যদি অ্যান্টোনিও 3 মাসের মধ্যে এই 3000 ডুকাট শোধ করতে না পারে, তাহলে আমি তার শরীর থেকে, আমার ইচ্ছামতো জায়গা থেকে ঠিক 1 পাউন্ড মাংস কেটে নেব। বেসানিও ওই ভয়ানক শর্ত শুনে শিউরে উঠল। সে কিছুতেই রাজি নয়। কিন্তু অ্যান্টোনিও হাসল। সে তার নিজের ভাগ্য আর বাণিজ্য তৈরির উপর এতটাই আস্থাশীল যে এই শর্তকে তার কাছে একটা ছেলে খেলা বলে মনে হলো। সে ভাবল 3 মাস তো অনেক সময়, এর অনেক আগেই তার জাহাজ ফিরে আসবে। সে হাসি মুখে সেই শর্তপত্রে সই করে দিল। এই শর্ত যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে, সে তা কল্পনাও করতে পারেনি। অন্যদিকে ভেনিস থেকে দূরে বেলমন্টের প্রাসাদে পোর্সিয়াও এক অদ্ভুত শর্তে বাঁধা। তার বাবা মৃত্যুর আগে এক উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী 3টি সিন্দুক রাখা আছে, একটি সোনার, একটি রূপোর আর একটি সীসার। যে পানিপ্রার্থী এসে সঠিক সিন্দুকটি বাছতে পারবে, যার ভিতরে পোর্সিয়ার ছবি রাখা আছে, পোর্সিয়া তারই হবে। কিন্তু ভুল সিন্দুক বাছলে তাকে প্রতিজ্ঞা করতে হবে যে সে আর কোনোদিন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে না। দেশ বিদেশ থেকে রাজপুত্র আর অভিজাত ব্যক্তিরা আসছে ভাগ্য পরীক্ষা করতে, কিন্তু কেউই সঠিক সিন্দুক বেছে নিতে পারছে না। কেউ সোনার চাকচিক্যে ভুলছে, কেউ বা উপরাজকীয়তায়। পোর্সিয়ার মনে শান্তি নেই, কারণ তার নিজের পছন্দের কোনো মূল্যই নেই এখানে। তার মন পড়ে আছে সেই ভেনিসের যুবক বেসানিওর দিকে, যাকে সে একবার দেখেছিল। ভেনিসে তখন আরেক ঘটনা চলছে। শাইলকের মেয়ে জেসিকা। বাবার কঠোর শাসনে তার জীবন দুর্বিষহ। সে খ্রিস্টান যুবক লরেঞ্জোর প্রেমে পড়েছে। একদিন রাতে সে বাবার বাড়ি থেকে প্রচুর টাকা পয়সার গয়না নিয়ে লরেঞ্জোর সাথে পালিয়ে গেল। এই খবর শাইলকের কাছে বজ্রাঘাতের মতো এসে পড়ল। মেয়ের পালিয়ে যাওয়ার থেকেও তাকে বেশি কষ্ট দিল তার টাকার গয়না চুরির ঘটনা। একদিকে মেয়ের বিশ্বাসঘাতকতা, আর অন্যদিকে অ্যান্টোনিওর প্রতি জমে থাকা পুরনো ঘৃণা। সব মিলিয়ে শাইলক হয়ে উঠল আরও হিংস্র, আরও প্রতিশোধ পরায়ণ। তার সমস্ত রাগ গিয়ে পড়ল অ্যান্টোনিওর ওপর। আর ঠিক তখনই দুঃসংবাদটা এলো। সমুদ্রে ঝড় উঠেছে। খবর পাওয়া যাচ্ছে অ্যান্টোনিওর সমস্ত বাণিজ্য তরী ডুবে গেছে। সব শেষ। 3 মাস সময় পেরিয়ে গেল। অ্যান্টোনিও শাইলকের টাকা শোধ করতে পারল না। শাইলক এবার তার শর্ত অনুযায়ী
1 পাউন্ড মাংস আদায়ে বদ্ধপরিকর। অ্যান্টোনিওর বন্ধুরা তাকে অনুরোধ করলো, বেসানিও দ্বিগুণ 3 গুণ টাকা দিতে চাইল, কিন্তু শাইলক অন্ধার। তার চাই শুধু বিচার। তার শর্তপত্রে যা লেখা আছে ঠিক তাই। তার চাই অ্যান্টোনিওর বুক থেকে কেটে নেওয়া 1 পাউন্ড মাংস। মামলা উঠল ভেনিসের ডিউকের আদালতে। ডিউক নিজেও এই নিষ্ঠুর শর্তের বিরুদ্ধে, কিন্তু ভেনিসের আইন বড় কড়া। ব্যবসার খাতিরে এখানে চুক্তিকে সম্মান দিতেই হবে, না হলে শহরের সুনাম নষ্ট হবে। ডিউক অসহায়। অ্যান্টোনিও তার ভাগ্যকে মেনে নিয়েছে। সে জানে তার মৃত্যু আসন্ন। বেলমন্টে বেসানিও তখন পোর্সিয়ার কাছে। সে সঠিক সিন্দুক, অর্থাৎ সাদামাটা সীসার সিন্দুকটি বেছে নিয়েছে আর পোর্সিয়াকে জয় করেছে। তাদের বিয়ের ঠিক পরেই অ্যান্টোনিওর বিপদ সংবাদ সেখানে পৌঁছালো। সব শুনে বেসানিওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিজের জন্য তার বন্ধু আজ মৃত্যু মুখে। পোর্সিয়া সবটা বুঝল। পোর্সিয়া বেসানিওকে প্রচুর টাকা দিয়ে বলল এক্ষুনি ভেনিসে ফিরে যেতে আর যে কোনো মূল্যে অ্যান্টোনিওকে বাঁচাতে। বেসানিও চলে যাওয়ার পর পোর্সিয়া এক অভাবনীয় পরিকল্পনা করল। সে তার বিশ্বস্ত সঙ্গী নেরিসাকে নিয়ে পুরুষের ছদ্মবেশ ধরল। পোর্সিয়া সাজিলা আইনশাস্ত্রের এক তরুণ জ্ঞানী ডাক্তার, নাম নিল বালথাজার, আর নেরিসা তার কেরানি। তারা রওনা দিল ভেনিসের আদালতের দিকে। আদালতে তখন চূড়ান্ত মুহূর্তের উত্তেজনা। শাইলক তার ছুরি ধার দিচ্ছে। সবাই শেষ চেষ্টা করেছে তাকে বোঝানোর। ঠিক সেই সময়ই আদালতে প্রবেশ করল তরুণ আইনজীবী বালথাজার, অর্থাৎ ছদ্মবেশী পোর্সিয়া। সে প্রথমে ডিউকের কাছে তার পরিচয়পত্র দেখালো, যে সে একটা বিখ্যাত আইনজীবীর কাছ থেকে জোগাড় করেছিল। ডিউক তাকে মামলাটি লড়তে অনুমতি দিলেন। পোর্সিয়া প্রথমে শাইলককে অনুরোধ করল করুণা দেখাতে। সে বোঝালো করুণা বা দয়া কোনো জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়, এটা ঈশ্বরের আশীর্বাদের মতো। যে দয়া করে আর যে দয়া পায় দুজনেই ধন্য হয়। কিন্তু শাইলকের কানে সেসব কথা ঢুকল না। সে বলল, আমার শর্তপত্রই আমার সব, আমি আইন চাই। পোর্সিয়া তখন অ্যান্টোনিওকে বলল, প্রস্তুত হও। আদালতে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সবার। শাইলক ছুরি হাতে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পোর্সিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, এই শর্তপত্রে একটা কথা লেখা আছে যা তোমাকে মানতে হবে। তুমি 1 পাউন্ড মাংস নিতে পারো, কিন্তু চুক্তিপত্রে 1 ফোঁটা রক্তের কথা বলা নেই। তাই মাংস কাটার সময় যদি অ্যান্টোনিওর শরীর থেকে 1 বিন্দুও খ্রিস্টান রক্ত পড়ে, তাহলে ভেনিসের আইন অনুযায়ী তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তোমার প্রাণদণ্ড হবে। শাইলক থমকে গেল। এ কি কথা? রক্ত না ঝরিয়ে মাংস কাটা কি সম্ভব? সে বুঝতে পারল সে ফাঁদে পড়ে গেছে। সে তখন তাড়াতাড়ি বলল, আর ঠিক আছে, আমি 3 গুণ টাকা নিতেই রাজি। কিন্তু পোর্সিয়া বলল, না, তুমি ন্যায় চেয়েছিলে, তুমি ন্যায়ই পাবে। 1 পাউন্ড মাংস নাও। পোর্সিয়া এখানেই থামল না। সে আইনের বই থেকে আরেকটি নিয়ম তুলে ধরল। ভেনিসের আইন বলে, যদি কোনো বিদেশি এখানকার কোনো নাগরিকের জীবন হানির চেষ্টা করে, তাহলে যার জীবন বিপন্ন হয়েছিল সে ওই বিদেশির অর্ধেক সম্পত্তি পাবে আর বাকি অর্ধেক পাবে রাষ্ট্র। আর অপরাধীর জীবন থাকবে ডিউকের দয়ার ওপর। শাইলক সম্পূর্ণভাবে পরাজিত হল। তার প্রতিশোধের নেশা তাকেই ধ্বংস করে দিল। ডিউক তাকে প্রাণ ভিক্ষা দিলেন, কিন্তু শর্ত দিলেন যে তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে হবে আর তার সম্পত্তির অর্ধেক অ্যান্টোনিওকে আর অর্ধেক রাষ্ট্রকে দিতে হবে। অ্যান্টোনিও দয়া দেখিয়ে তার ভাগের সম্পত্তি এই শর্তে ফিরিয়ে দিল যে শাইলকের মৃত্যুর পর সেই সম্পত্তি তার মেয়ে জেসিকা আর জামাই লরেঞ্জো পাবে। অ্যান্টোনিওর জীবন বেঁচে গেল। ছদ্মবেশী পোর্সিয়া আর নেরিসা তাদের পারিশ্রমিক হিসাবে বেসানিও আর তার বন্ধুর কাছ থেকে তাদের বিয়ের আংটি চাইল। অনেক দ্বিধা করেও অ্যান্টোনিওর অনুরোধে বেসানিও তার আংটিটি দিয়ে দিল। সবাই যখন বেলমন্টে ফিরে এলো, পোর্সিয়ার নেরিসা তাদের স্বামীদের কাছে আংটির কৈফিয়ত চাইল। শুরু হলো একটা মধুর অভিমানের পালা। অবশেষে পোর্সিয়া সব রহস্য ফাঁস করল। সেই যে আইনজীবী বালথাজার সেজে অ্যান্টোনিওর প্রাণ বাঁচিয়েছিল, এই সত্যিটা প্রকাশ করল। ঠিক তখনই খবর এলো অ্যান্টোনিওর কয়েকটা জাহাজ বন্দরে নিরাপদে ফিরে এসেছে। তার সব ক্ষতি হয়নি। চারিদিকে তখন শুধু আনন্দ আর স্বস্তি। ভেনিসের এই আখ্যান আমাদের মনে করিয়ে দেয়, আইন আর করুণা যখন মুখোমুখি দাঁড়ায়, তখন মানুষত্বের আসল পরীক্ষা হয়। বন্ধুত্ব, ভালোবাসার, প্রতিশোধের এই কাহিনী বহু শতাব্দী পরেও আমাদের ভাবায়, কোনটা বড়, কঠোর বিচার নাকি সহানুভূতিশীল হৃদয়?